নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বই থেকে সিনেমা এই সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বে আজকে প্রথমেই যে গল্পটার কথা বলবো সেটা আমি পড়েছি গল্পগুচ্ছ থেকে। বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্পকে নিয়েই প্রথমে আমি শুরু করব আজকে। গল্পটা হলো স্ত্রীর পত্র। খুবই বিখ্যাত একটা গল্প, আপনাদের অনেকেরই হয়তো গল্পটা পড়া আছে। যাদের পড়া নেই তাদের জন্য বলে দিই যে এখানে স্ত্রীর পত্র অর্থাৎ চিঠি। একজন স্ত্রী তার স্বামীকে চিঠি লিখেছে। 15 বছর হলো তাদের বিয়ে হয়েছে, কিন্তু এই 15 বছরে তাদের চিঠি লেখার সেরকম খুব একটা দরকার হয়নি। এই প্রথম সেই স্ত্রী তার স্বামীকে চিঠি লিখছে, এবং এই চিঠিটাই হচ্ছে পুরো গল্পটা। মানে ছোট গল্পটা পুরোটাই হচ্ছে চিঠি দিয়েই শুরু হচ্ছে এবং চিঠি দিয়েই কিন্তু গল্পটা শেষ হচ্ছে। এবং এই চিঠির মাধ্যমেই আমরা জানতে পাচ্ছি যে 12 বছরের একটি ছোট্ট কিশোরী মেয়ে যে প্রত্যন্ত একটা গ্রামে থাকে, তাদের অবস্থা খুবই দৈন্যদশা। তার দিনহীন পরিবারের একটা মেয়ে শুধুমাত্র তার রূপের জোরে এক বিশাল ধনী পরিবারে তার বিয়ে হয়। সেই পরিবারের মেজ বউ হয়ে আসে এই কিশোরী মেয়েটি, যার নাম হচ্ছে মৃণাল। কারণ তার বড় যা দেখতে খুব একটা সুন্দরী ছিলেন না, সেই জন্য তার শাশুড়ির একটা আক্ষেপ থেকেই গেছিল যে সুন্দরী বউ আনার জন্য। সেই জন্য মেজ ছেলের তিনি দেখে শুনে একজন অত্যন্ত সুন্দরী মেয়েকে নিয়ে আসেন, খুবই দিন দরিদ্র পরিবার থেকে। এই শ্বশুরবাড়িতে শুধুমাত্র কিন্তু তার এই রূপটাই দেখা হয়েছিল, কিন্তু এই রূপের সাথে সাথে মৃণালের যে অনেক বুদ্ধি আছে, সেই বুদ্ধিটার কিন্তু শ্বশুরবাড়িতে কোনো গুরুত্বই ছিল না। যদিও পদে পদে তারা বুঝতে পারে যে রূপের সাথে সাথে মৃণাল কতটা বুদ্ধিরও অধিকারিণী। সে নিজে একজন কবি, সে কবিতা লেখে, কিন্তু সেই কবিতা লেখা হয় কিন্তু তার গোপনে। সে নিজের ঘরে বসে গোপনে কবিতা লেখে, এবং এই 15 বছরের তার এই বিবাহিত জীবনে তার শ্বশুরবাড়ির একটা লোকও কিন্তু জানতে পারেনি যে সে একজন কবি, সে কবিতা লেখে। যাই হোক, এরকম একটি মেয়ে হচ্ছে মৃণাল। তারই কথা জানতে পারি আমরা এই চিঠির মাধ্যমে, কিভাবে সে এই পরিবারের বধূ হয়ে এলো, তারপরে তার জীবন কিভাবে কাটতে থাকলো। তার একটি সন্তান হয়েছিল এবং সন্তানটি হওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায়। তার সেই মাতৃত্বের যে অপূর্ণতা, সেই ব্যাপারটা তো থেকেই গেছিল। কিছুদিন পরে হঠাৎ করে তার এই বড় জায়ের এক অনাথা এক বোন, তার কাজিন, যে সমস্ত দাদা ভাই এরা যারা রয়েছে, তারা তাকে খুবই অত্যাচার করে, এবং সে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে তার এই বিবাহিত দিদির কাছে চলে আসে এবং ভাবে যে দিদি শ্বশুরবাড়িতে এত বড় পরিবারে তার হয়তো কোনো একটা আশ্রয় জুটে যাবে। কিন্তু দিদি শ্বশুরবাড়িতে কেউ কিন্তু তাকে খুব একটা খুশি মনে আশ্রয় দিতে রাজি হয় না। মেয়েটির নাম হচ্ছে বিন্দু। এই বিন্দুকে কিন্তু মৃণাল আশ্রয় দেয়, এবং পরিবারের সবাই তখন তার বিরুদ্ধে চলে যায়। সবাই তাকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করে, বিন্দুকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু মৃণাল তার পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে এই বিন্দুকে আশ্রয় দেয়। এমনকি বিন্দুর নিজের যে দিদি মৃণালের বড় যা, সেও কিন্তু সংকোচে থাকে যে এই পরিবারে যেহেতু কেউ পছন্দ করছে না বিন্দুর এখানে থাকা, সেও কিন্তু খুব একটা খুশি মনে বিন্দুকে আশ্রয় দিতে রাজি হয় না। মৃণাল কিন্তু জোর করে বিন্দুকে এখানে আশ্রয় দেয়। তারপরে তার পরিবারের সবাই বিন্দুকে তাড়ানোর নানা রকম চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সফল হয় না। মৃণাল বুদ্ধির জোরে বিন্দুকে নিজের কাছে রেখে দেয়। তারপরে মৃণালের পরিবার বিন্দুকে তাড়ানোর জন্য একটা উপায় বের করে, বিন্দুর বিয়ে দিয়ে দেওয়া হয়। একজন পাগল স্বামীর সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং ফুলশয্যার রাতেই কিন্তু বিন্দু বুঝতে পারে যে তার স্বামী পাগল, এবং সে সেখান থেকে পালিয়ে চলে আসে এই বাড়িতে, এই মৃণালদের বাড়িতে পালিয়ে চলে আসে। মৃণাল তখন তাকে আবার আশ্রয় দেয়, কিন্তু যথারীতি বিন্দু শ্বশুরবাড়ির লোকজন এসে তাকে আবার নিয়ে চলে যায়। এরপরে কিছুদিন পরে বিন্দু আবার সেখান থেকে পালিয়ে যায়, এবং সে তার বাপের বাড়িতে তার কাজিন ব্রাদাররা যেখানে আছে সেখানে চলে যায়, কিন্তু সেখানেও তার আশ্রয় জোটে না। তাকে সেই পাগল স্বামীর ঘরেই ফিরে আসতে হয়। এরপর বিন্দু নিজেকে মুক্তি দেওয়ার জন্য একটা উপায় বের করে, এবং সেই উপায়ে সে কিন্তু সফল হয়। সে তার নিজের কাপড়ে আগুন ধরিয়ে নিজেকে মুক্তি দেয় সব কিছুর থেকে। আর এদিকে মৃণাল কিন্তু বিন্দুর জন্য অস্থির হয়ে ওঠে। বিন্দুর কি হলো না হলো সমস্ত রকম খোঁজ খবর করতে থাকে। সে বিন্দুকে ওখান থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করতে থাকে।
তারপরে সে যখন বিন্দুর এই মানে পরিণতির কথা জানতে পারে, সে কিন্তু মনে মনে খুবই উতলা হয়ে পড়ে। এরপরে মৃণাল তার পিসি শাশুড়ির সাথে পুরীতে যায় জগন্নাথ দেবের দর্শন করার জন্য, এবং সেখান থেকেই সে তার স্বামীকে চিঠি লেখে, এবং চিঠির মধ্যে এত কথা সমস্ত লেখে, যে সমস্ত কথাগুলো বললাম, মানে যে ছোট গল্পটা, পুরো গল্পটাই কিন্তু এই চিঠির মাধ্যমেই মৃণাল লিখতে থাকে, এবং সেগুলো আমরাও জানতে পারি। তারপরে কি হয়, মৃণালের কি হয়, মৃণাল কি আবার তারপরে তার স্বামীর কাছে ফিরে আসে, নাকি সেও মুক্তি খোঁজে এই পরিবারের থেকে, সে কিভাবে মুক্তি পায়, সেও কি বিন্দুর মতো এরকম কোনো পথ বেছে নেয়, নাকি না অন্য কোনোভাবে সে মুক্তি পায়, সেটা পুরোটা আর বলছি না, সেটা আপনারা গল্পটা পড়লে জানতে পারবেন। এই গল্পটাকে নিয়েই কিন্তু একটা বাংলা সিনেমা তৈরি হয়েছিল 1972 সালে। এর পরিচালক ছিলেন পূর্ণেন্দু পত্রী। আর এই যে মুখ্য চরিত্র যেটা মানে মৃণালের চরিত্রটা, এই চরিত্রে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়, আর বিন্দুর চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ্বরী রায়চৌধুরী। বিন্দুর ওই পাগল স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন নিমু ভৌমিক, আর মৃণালের বড় জায়ের চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা সিনহা। এছাড়াও এখানে ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত, আর আছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পরবর্তীকালে উনি নান্দিকার গ্রুপ প্রতিষ্ঠা করেন, মানে নান্দিকারের কথা তো নিশ্চয়ই আপনারা জানেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কথাও আপনারা জানেন। নাট্যজগতে খুবই পরিচিত একটা নাম, সেই রুদ্রপ্রসাদ সেনগুপ্তও ছিলেন কিন্তু এই সিনেমাটার মধ্যে। এছাড়াও আরও অনেকেই অভিনয় করেছেন, সবার নাম বলছি না। আর এই সিনেমাতে যে মিউজিক দিয়েছিলেন তিনি হচ্ছেন রামকুমার চ্যাটার্জি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প যেহেতু বুঝতেই পারা যাচ্ছে যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরই অনেক গান রয়েছে। রামকুমার চ্যাটার্জি মানে খুব সুন্দর করে এর সাথে ক্লাসিক্যালের টাচ রয়েছে, গানগুলো ভীষণ সুন্দর। স্ত্রীর পত্র এই গল্পটাকে নিয়েই কিন্তু এই সিনেমাটা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই মানে ওই সিনেমাটাকে তো অন্যরকম করাই হয়েছে। এখানে তো শুধুমাত্র মানে গল্পে যেমন রয়েছে, প্রথমেই একটা চিঠি মানে চিঠি দিয়েই শুরু হচ্ছে, চিঠি দিয়েই শেষ হচ্ছে। চিঠি ছাড়া এখানে আর মানে অন্য কিছুই ব্যাপার নেই, চিঠির মাধ্যমেই আমরা সমস্ত ঘটনাটা জানতে পাচ্ছি। সিনেমাতে তো সেটা সম্ভব না, সিনেমাতে তো শুধু চিঠি লিখলে চলবে না, মানে পুরো গল্পটাই এখানে দেখানো হয়েছে। এবং একদম শেষে সেই স্ত্রীর মানে পত্র আসছে স্বামীর কাছে, স্বামী সেটা পড়ছেন। তো এইভাবে মানে সিনেমাটা হয়েছে। তারপরে শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সেটা আমি এখানে আর বলছি না, তো সিনেমাটা দেখলে আপনারা জানতে পারবেন। আপনারা নিশ্চয়ই স্ত্রীপত্র এই ছোটো গল্পটা নিশ্চয়ই পড়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটা গল্প। যদি না পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই গল্পটা পড়ে নেবেন। আর আপনারা চাইলে সিনেমাটাও দেখে নিতে পারেন, অনেক পুরনো সিনেমা, মানে বহু পুরনো সিনেমা। এরপর যেই গল্পটার কথা বলবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পটার নাম হচ্ছে কিন্নর দল। স্বর্গে দেবতাদের রাজসভাতে এই কিন্নর কিন্নরীরা নাচ গান বাজনা মানে এই সমস্ত করে দেবতাদের মনোরঞ্জন করেন। তারা এই সমস্ত গান বাজনা নৃত্য এই সমস্ত মানে সাংস্কৃতিক বিষয়ে তারা অত্যন্ত পারদর্শী। তো এরকম মর্তের এক দল মানে কিন্নরকে নিয়ে, মানে কিন্নর দলকে নিয়ে এই গল্প, যেখানে আমরা দেখতে পাই যে একদল ছেলে মেয়ে, তারা হচ্ছে সমস্ত ভাই বোন, তাদের ভাই বোনরা সবাই মিলে একটা দল করেছে। সেখানে তাদের কাজিন ব্রাদাররাও রয়েছে, কাজিন ব্রাদার সিস্টার এরাও রয়েছে, সব মিলে তারা একটা দল করেছে। তারা শহরে মানুষ হচ্ছে, তারা পড়াশোনার শিক্ষাতেও যেমন মানে এগিয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তারা এই সমস্ত মানে সাংস্কৃতিক ব্যাপারগুলোতেও মানে খুবই পারদর্শী। এই জন্য এদেরকে কিন্নর দল বলে ডাকা হয়। মানে কিন্নর কিন্নরীদের দল হচ্ছে এটা, যে এই দলের মানে এরা পুজোর সময় যেমন নাটক করেন, এছাড়াও নাচ গান বাজনা এই সমস্ত আছেই। তো এই মানে গ্রুপেরই যে মানে নেত্রী বলবো আর কি, যে মেয়েটিকে, তার নাম হচ্ছে আলো। সেই হচ্ছে সব কিছু মানে পরিচালনা করে এই গ্রুপের, মানে কিন্নর দলটা যেটা, সেই দলের মানে পরিচালিকা হচ্ছে এই আলো বলে মেয়েটি। সেই আলোর বিয়ে ঠিক হয়েছে শুভ নামে একটি ছেলের সাথে, এবং বিয়ে হওয়ার পর সে চলে যাচ্ছে কিন্তু একটা গ্রামে। আচ্ছা, এই গ্রামের পরিচয় একটুখানি দিয়ে রাখি। মানে এই গ্রামের মানে শিক্ষার আলো তো মানে প্রায় ঢোকেনি বলা যায়, বিশেষ করে মেয়েদের মধ্যে তো শিক্ষার আলোর বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই। মানে এই গ্রামের সমস্ত মেয়ে বউদের একটা মানে প্রধান এন্টারটেনমেন্ট হচ্ছে ঝগড়া করা, মানে একে অন্যের সাথে ঝগড়া করা, একজনের কথা অন্যজনকে লাগিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধানো, এবং সেই ঝগড়া যখন হচ্ছে তখন সেই ঝগড়া উপভোগ করা, মানে এই সব
করেই তাদের কুটকাচালি করে ঝগড়াঝাটি এসব করেই তাদের মানে সবচেয়ে বড় বিনোদন হচ্ছে তাদের এই সমস্ত জিনিস, ঝগড়াঝাটি ইত্যাদি। মানে খুবই খারাপ একটা অপসংস্কৃতিমূলক একটা পরিবেশ এই গ্রামে মেয়ে বউদের মধ্যে। এইরকমই গ্রামে কিন্তু বিয়ে হয়ে আসে আলো নামে মেয়েটি। সে অত্যন্ত শিক্ষিত, সে গৃহকর্মে নিপুণ, সে কিছুক্ষণ আগে যেটা বললাম যে সাংস্কৃতিক দিক দিয়েও সে অত্যন্ত মানে পারদর্শী। সে ভালো নাচ গান বাজনা সব দিক দিয়েই সে মানে খুবই পারদর্শী। সেরকম একটি মেয়ে এই গ্রামের বউ হয়ে এসেছে। স্বাভাবিকভাবেই মানে গ্রামের অন্যান্য মেয়ে বউদের মধ্যে একটা বেশ কৌতূহল দেখা দেয় যে শহরের মেয়ে এই গ্রামে আসছে, সে কি আমাদের মতো এরকম নদীর পাড়ে গিয়ে বাসন ধুতে পারবে, কাপড় কাচতে পারবে, বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারবে? বা তারা কিন্তু মানে একটা মজা দেখার জন্য, কৌতুক মানে দেখার জন্যই কিন্তু তারা ভিড় করতে থাকে যে হয়তো এই শহরের মেয়েটা এখানে এসে কিছুই করতে পারবে না এবং আমরা পরে সেটা মজা দেখব, এবং সেই জন্য তারা ভিড় করতে থাকে। কিন্তু তারপর তারা দেখতে থাকে যে আলোর এই গ্রামে এসে মানে বিন্দুমাত্র অসুবিধা তো হচ্ছেই না, বরং সে খুব ভালোভাবে তার নিজের মানে সংসার সামলাচ্ছে, সংসারের সমস্ত রকম কাজ সে নিজের হাতে করছে। এমনকি সে পুকুরে গিয়ে বাসন মাজা, কাপড় কাচা সেসবও করছে, বাড়িতে জল মানে পুকুর থেকে জল নিয়ে আসা ইত্যাদি, মানে যে সমস্ত গ্রামের মেয়ে বউরা যে সমস্ত কাজ করে সেই সমস্ত কাজ করছে, এবং বাড়িকে মানে সে সুন্দর সাজিয়ে গুছিয়ে এবং বাড়ির সমস্ত কাজ সামলানোর সাথে সাথে সে নিজের সাংস্কৃতিক যে চর্চা সেটাও কিন্তু সে চালিয়ে যাচ্ছে। তার বাড়ি থেকে মাঝে মাঝে মানে সবাই শুনতে পায় সুন্দর গানের আওয়াজ ভেসে আসছে বা কখনো কখনো সুন্দর সেতারের বাজনা ভেসে আসছে। এরপর আস্তে আস্তে গ্রামের মেয়ে বউরা আলোর কাছে আসতে থাকে, তাকে দেখার জন্য কৌতূহল হয় তাদের, তারা আসতে থাকে এবং আলোর প্রত্যেকের সাথে খুব সুন্দরভাবে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করে, তাদের সাথে কথা বলে, গল্প করে, এবং আস্তে আস্তে গ্রামের অন্যান্য মেয়ে বউদের সাথে আলোর মানে খুব ভালো একটা মানে কী বলবো ক্লোজ রিলেশন তৈরি হয়ে যায়, এবং তারা আলোর কাছ থেকে নানা রকম শিক্ষামূলক জিনিস জানতে পারে, পড়াশোনা, গান বাজনা, সাংস্কৃতিক বিভিন্ন দিকের মানে আলো ছড়িয়ে দিতে থাকে, শিক্ষার আলো, সংস্কৃতির আলো। আর এই আলোতে মানে গ্রামের অন্যান্য মহিলারা এতটাই উদ্ভাসিত হয়ে যায়, তারা সবাই আলোর ফ্যান হয়ে যায় এবং আলোকে মানে ভীষণভাবে তারা মানে আদর্শ মনে করে। একসাথে তারা সাংস্কৃতিক বিভিন্ন রকম চর্চা এই সমস্ত চলতে থাকে তাদের মধ্যে। কিন্তু এই যে বললাম যে ওরা মানে আলোরা ছিল কিন্নরীর দল, যাদেরকে কিন্নর দল বলা হতো। গল্পটার নামও ওই জন্য রাখা হয়েছে কিন্নর দল। তো সেই কিন্নরীরা যেমন মানে স্বর্গের কিন্নরীরা যেমন আমরা জানতে পারি যে তারা শাপগ্রস্ত, দেবতাদের শাপ রয়েছে তাদের ওপর, এবং সেজন্য তারা খুব একটা দীর্ঘায়ু হয় না, তাদের খুবই অল্প বয়সে তাদের মানে মৃত্যু হয়। তো এই কিন্নর দলের মধ্যেও কিন্তু সেরকম জিনিস দেখা যায়। আলোর এক ভাই মারা যায় এবং এক মেয়ের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলোর মৃত্যু হয়। আলো যখন এখানে ছিল তখন গ্রামে যে সুন্দর একটা মানে পরিবেশের সৃষ্টি হয়েছিল, আলোর মৃত্যুতে কিন্তু হঠাৎ করে সেইখানকার মানে মেয়ে বউরা অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে এবং মানে খুব একটা শোকের ছায়া নেমে আসে কিন্তু পুরো গ্রামটার মধ্যে। তারপর আলোর স্বামী শুভ তার ছোট্ট শিশু কন্যাটিকে নিয়ে কিন্তু গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসার পরও কিন্তু শুভ বুঝতে পারে না কিভাবে সে বাচ্চাটিকে সামলাবে, কারণ তাকে তো আর নিজের কাজের ক্ষেত্রেও যেতে হবে, সেখানে এই ছোট্ট শিশুটিকে সে কীভাবে সামলাবে বুঝতে পারে না। তখন গ্রামের অন্যান্য মেয়ে বউরা সবাই এগিয়ে আসে, তারা কোলে তুলে নেয় আলোর মেয়েকে এবং তারা প্রত্যেকে পালা করে করে আলোর মানে ছোট্ট এই শিশু কন্যাটিকে বড় করতে থাকে। এইভাবে আলোর মেয়েকে তারা বড় করে তোলে। মানে এই হচ্ছে গল্পটা ভীষণ সুন্দর একটা গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভীষণ সুন্দর গল্প, একটা ছোট গল্প বললাম কিন্নর দল। এই কিন্নর দল গল্পটিকে নিয়েই কিন্তু একটা বাংলা সিনেমা তৈরি হয়েছে। বাংলা সিনেমাটার নাম কিন্তু আলো। পরিচালক হচ্ছেন তরুণ মজুমদার। 2003 সালে সিনেমাটা রিলিজ করেছিল। এই আলোর চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আলোর স্বামী শুভ এই চরিত্রে অভিনয় করেছেন কুণাল মিত্র। এছাড়াও এখানে আরও অনেকে অভিনয় করেছেন, যেমন ভাস্বর চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, মানসী সিনহা, রীতা দত্ত, নয়না দাস, সৌমিলি বিশ্বাস। আলোর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অঙ্গনা রায়। অনেকজন অভিনয় করেছেন এবং খুব ভালো একটা সিনেমা। আপনারা যদি সিনেমাটা না দেখে
দেখে থাকেন সিনেমাটা কিন্তু দেখে নিতে পারেন। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা মানে কিন্নর দল গল্পটা, এই গল্পটা কিন্তু অবশ্যই পড়ে নেবেন। যে দুটো সিনেমার কথা আমি বললাম, যে দুটো গল্প থেকে নেওয়া হয়েছে, গল্পগুলো তো ভীষণই সুন্দর। আর দুটো সিনেমাই কিন্তু অনেক পুরস্কার মানে পেয়েছে আর কি, দুটো সিনেমায় অনেক পুরস্কার পেয়েছে। তো এই সিনেমাগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর গল্পগুলো কিন্তু যদি আপনাদের না পড়া থাকে তাহলে কিন্তু অবশ্যই পড়ে নেবেন। পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।